সন্ধ্যার ভায়োলিন। লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 1। কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেওয়াল, সাদা বিছানায় রক্তের ছিটে ফোটা দাগ, পালঙ্কের চাদরখানি ঘুচে বসে আছে। এক কোনায় চাদরে নেই এক চন্দ্রবালা, ভয় ভীতি মিশ্রিত তাহার মুখ উজ্জ্বলখানি। কোমলতায় ওষ্ঠজোড়া আর বরংবার কেঁপে উঠছে, আখি যুগল দ্বারা অশ্রুদয় গড়িয়ে পড়ছে, হেঁচকে উঠছে তার। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না। কেউ নেই কক্ষে, সমস্ত বাতি নিভানো, বাইরে ঘুটঘুটে অন্ধকার, সহিত মুষলধারে বৃষ্টিও পড়ছে। বজ্রপাতের উচ্চধ্বনি চন্দ্রবালাকে নড়িয়ে তুলছে। এত সেই সুদূর লন্ডনের মূল প্যালেস। আকস্মিক দরজা ভেদ করার শব্দে ভয় ভীত মিশ্রিত নয়নে তাকিয়ে কোনো এক বলিষ্ঠ দেহের পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখেই পুনরায় আবার বক্ষস্থলে কম্পনের আওয়াজ তীব্র হয়ে উঠল যেন। কিন্তু কে সে? পেছনে ফেরা কবুধাই, স্মৃতির শিকল, ভ্রমে আটকে থাকা যুবকের গ্লানি, কৌতূহতে উড়ে আসা ধুলোমগ্ন জলের কুলিকণা, নিঃশ্বাস অময়, ব্যথাতুর বাপাজোর দ্রুত গতি স্পন্দন ছাড়খাড় করে দেয় এই আমায় পাপিষ্ঠ। ঢাকা শাহবাগ। সময় বেজে তখন ভোর 4:55। পূর্বপুরুষের তৈরিকৃত এই খানা মহল, পুরনো কংক্রিটের দেওয়াল, পুরনো ঘষা মাজা দেওয়ালে ঝলসে যাওয়া রং, শ্যামলা স্পর্শে যেন গাঢ় সবুজ আকার ধারণ করেছে এই দোতলা ভবনের মহল। খানমহলের আশেপাশে গজে ওঠা গাছগুলো শত শত বছরের পুরানো। সেখানে হতে পাকপাখালির কিচিরমিচির শব্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে সর্বক্ষণই এই মহল। বাগানের সদ্য জন্ম নেওয়া পুষ্পসর ভেসে আছে এক মুগ্ধ শীতল নবতা গভীর সুবাস। দৈবর মতো ভোর সকালে অন্তর্মহলে টেলিফোন বেজে উঠল। ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মাত্রই মহল থেকে বের হয়েছিল জনাব আজমল খান। এই সকালে টেলিফোন বেজে ওঠায় তিনি ভুরু কুঁচকিত করলেন, দ্রুতগতিতে এগিয়ে গেলেন সেই পানে। টেলিফোনটা রিসিভ করতেই এক পরিচিত পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আজমল সাহেবের জবাব দিতে একটু দেরি হলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে গেলেন তারা। পরিশেষে তিনি কলটা কেটে দিলেন, উষ্ঠজোড়া প্রসারিত করে মুচকি হাসলেন ভীষণ। পরক্ষণে চেঁচাতে লাগলেন উচ্চ স্বরে। পরিশ্রান্ত ভোর সকালবেলাতে জেগে ওঠালো মুহূর্ত। সকলের চোখে কসকাতে কসকাতে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসে। সবার প্রথমে ছুটে এলেন আমজাল খানের সহধর্মিনী অলিনা খান। কণ্ঠনালী দীর্ঘ করে উদ্বিগ্ন স্বরে আওড়ালেন তিনি। কি হয়েছে? এভাবে চেঁচামেচি কেন করছেন আপনি? আজমল খান ম্লান হেসে সহসা উত্তর দিলেন, আবরা দেশে আসছে আজ। উপস্থিত সকলের কণ্ঠ রোধ হলো। নয়নে মিশ্রিত ঘুমকাতরে আবেশ মুহূর্তে উদা হয়ে গেল সবার। দীর্ঘ 8 বছর বাদে আজ লন্ডন থেকে দেশে ফিরবে খান বংশের বড় কর্তা আজমল খানের একমাত্র ছেলে আর খান আব্র, যার দরুন সে সকলের হাতে খানমহল জুড়ে উঠেছে অনুষ্ঠান, সাজগোজ, বিশাল তোড়জোড়। দীর্ঘ 8 বছর পর আব্র এইবারের জন্য মাতৃভূমিতে পদধূলি দিবে। তা স্পর্শ করেনি আগে, করেনি স্পর্শ মমতাময়ী মায়ের আদরে হাত। তবে প্রতিনিয়তই যোগাযোগ ছিল সকলের সাথে, শুধু একজন ব্যতীত, যার সাথে সাক্ষাৎ হওয়ার ভয়ে দেশের মাটিতে পা রাখা হয়নি। বোধহয় কোনোদিনও ফেরার ইচ্ছাও ছিল না নিজের এই ভূমিতে। মাত্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ক্লাস শেষ করে খানবাড়ির মহলে ফিরল ওহু। তার পুরো নাম আরুরা খান আহুজান, ডাকনাম ওহু। সে অনার্সে প্রথম বর্ষের ছাত্রী। খান বংশের প্রথম 3 জন কর্তা। 4 জন ছিলেন, তবে তিনি জন্মের পরপরই মারা গিয়েছে। বড় কর্তা জনাব আজমল খান, তারই একমাত্র ছেলে, খান পরিবারের পুরো চোখের মণি এবং অহংকার, আবরার খান আব্র। সে কিনা আজ লন্ডন থেকে পড়াশোনার ইতি ঘটিয়ে নিজের ভূমিতে ফিরছে বহুদিন বাদে।
আবরা লন্ডনে বিখ্যাত সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের ছাত্র ছিল। খান পরিবারের মেঝে কর্তা জনাব আজমিন খান। তার দুই মেয়ে, বড় মেয়ে উম্মে শিফা খান এবং বংশের বড় মেয়ে সে তাই বলা যায়, এবং ছোট মেয়ে শিফা খান নিহা। পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে ছোট সে। ছোট কর্তা অহুর বাবা জনাব আশফাক খান এবং তিন কর্তার একজন আদরের বোনও রয়েছে। গ্রীষ্মের তপ্তপে রোদে পড়ে ছাই হওয়ার উপক্রম। এক কাঁধে ঝুলন্ত অহুর স্কুল ব্যাগ, বুকের সাথে চেপে ধরে আছে সে বইখানা। আজ ফর্স উজ্জ্বল মুখে খানিক রোদের তোপ ঝলসে রং ধারণ করেছে, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে কয়েক ফোঁটা, চিকন ভরু যুগল কুচকালো। মহলে এত এত আয়োজন আর হই হুল্লোড় দেখে অহুর মস্তিষ্ক নেতিয়ে উঠল, পর্যন্ত ব্যথায় টনটন করে উঠল মুহূর্তেই। কপালের দুপাশে আঙ্গুল দিয়ে ডলতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছাতে পৌঁছাতে ব্যথাতুর চাপা কণ্ঠে বুলি ছুড়ল, আমার রুমে এক কাপ চা দিয়ে যায়েন। আমি মাথাটা আমার অনেক ব্যথা করছে। কিন্তু অহুর আমি যান মহা ব্যস্ত এখন, বাড়ির অন্যান্য লোকও এমনকি চাকর বাকররাও। অহুর আম্মার আনন্দমহলের নিচের তলা থেকে উচ্চস্বরে জবাব ছড়ে, তুই আজ একটু নিজেই চা বানিয়ে নে অহু, দেখছিস তো কত ব্যস্ত আছি। তোর আব্র ভাই দেশে ফিরছে, তুই বরং রুমে গিয়ে বিশ্রাম নে, একটু পরই ভালো লাগবে। অহু তার আম্মুজানের কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল, বেজায় চটে গেছে সে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাগে গটগট করতে করতে নিচের রুমে চলে যায়। চা না নিয়েই, মহলে অনেক মানুষ আছে, তর্ক করার শ্রেয় আপাতত চুপ থাকা। কেউ অহুকে ব্যস্ততা দেখাচ্ছে, সেটা তার মোটেও ভালো লাগছে না। মনের ভেতর কথাগুলো চেপে ধরল সে। পরে কখনো শুধিয়ে দেবে না হয়। আচ্ছা, বাড়িতে তো আজ একজন মানুষ আসছে, তাহলে এত আয়োজনে কেন? মহা ব্যস্ততার কি দরকার? আস্তে ধীরে করলেই সব হয়। আব্র ভাই কে এমন? সে সবাইকে একে একে হুমড়ি খেয়ে পড়তেই তাকে বারণ করার জন্য যত সব আদিক্ষেতা। এই আলাপন বকেই অহু হুট করে উল্টো রীতিমতো ভার্সিটি থেকে ফেরার অহুর বেশ ক্লান্ত লাগছে, সাথে তো মাথা ব্যথা রয়েই আছে। তাই কোনো রূপ ফ্রেশ হতেই চলে গেল পালঙ্কে গা এলিয়ে দিতে। কিছুক্ষণ বিশ্রাম নিতেই ব্যথা সেরে যাবে বোধ করল সে। এদিকে খানমহল জুড়ে হইচই আমেজ বিরাজ করছে। বাড়ির ছেলে আজ বাড়ি ফিরছে কত বছর পর। এতদিন একেবারের জন্য যেন দেশে ফিরে আসেনি আব্র। মহলের সবকিছু পরিষ্কার ও সুন্দর হওয়া চাই মালিনা খানের, যার তরুণ মালিনা খানের ফরমেশ অনুযায়ী সবকিছু সাজানো গোছানো হচ্ছে। আব্র ভাই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছু পছন্দ করে না। মহলে ফিরে কোনো কিছু অগোছানো দেখলে পুরো মহল মাথায় তুলে ফেলবে সে। সাদা শার্ট আর ওপরে কালো ব্লেজার পরা পরিহিত শ্যামবর্ণের পুরুষের সামনে সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, তবে শ্যামবর্ণের যে কিছুটা উজ্জ্বল তার গায়ের রং। চোখে কালো সানগ্লাস, গলায় ঝুলছে লং টাই, উচ্চতা 6 ফুট 1, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, আন্ডারকাট চুলগুলোতে জেল দেওয়া, এক সাইড করা, ঘামে জেরে কপালে আছড়ে পড়েছে কিচ্ছিত, হাতের ব্যান্ড ওয়াচ এবং শরীরের মুগ্ধতা, পারফিউমের গন্ধ, বাপ চোখে ভুরু পুরোটাই অস্পষ্ট, চোখে একখানা কাটা দাগ। অব্র দীর্ঘ অনেক বছর পরে নিজের দেশে ফিরে যাচ্ছে, নিজ বহলে। সেখানে সে পুরো পরিবার এবং কৈশোরের বয়স পার করেছে। এক সময়ের মাঝে স্মৃতিতে জড়িয়ে আছে সব। ভীষণ মনে পড়ে এই স্মৃতিগুলোর কথা, তার দম বন্ধ করে আসে প্রতি মুহূর্ত। সেই প্রতিচ্ছবিগুলো চোখের পাতায় ভাসিয়ে ওঠে তখন। শুধু স্মৃতি, পুরনো স্মৃতি বলে যেন ভুল হবে না। অবশেষে প্লেন ল্যান্ডিং করছে বাংলাদেশে। বিমানবন্দর থেকে চেক আউট করে শেষে বাড়িতে ফিরে আসছে। আবরার নজর পড়ল পরিবারের আত্মীয় স্বজনের ওপর। গম্ভীর মুখে ম্লান হেসে ফুটিয়ে পা বাড়ালো সামনে। মা বাবা এবং কাকা জানে কে জড়িয়ে ধরে সালাম দিল। আব্র আশেপাশে তাকে একটু পরখ করলো, দেখলো কারা কারা এসেছে। অতঃপর আব্র একগাল হেসে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভাবে। হালকা আবেগঘন কথোপকথন শেষে সবার সাথে কুশল বিনিময় করে নেয় সে। আব্রর গাড়িটি
লিফটে চড়ল। গাড়ির লুকিং গ্লাসে আব্র নিজেকে দেখলো আর নিজেকে নিয়ে ভাবতে আজ থেকে ঠিক 8 বছর আগেই একই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আব্রর হৃদয় বিদারক অনুভূতির কথা মনে পড়ে। কতই না নিষ্ঠুর ছিল ওই দিনটি, কিন্তু ওই ঘটনাটি সেই বিশেষ দিনে যারা রেশ আবরার হৃদয়ে ক্ষতবিক্ষত করেছিল তা যেন আবরা কোনোভাবেই ভুলতে পারে না। আজ আব্র সিট বেল্ট বেঁধে পেছনে হেলান দিয়ে বসলো। মাথাটা বেশ ঝিমঝিম করছে। আবরার ভাবনার সাথে তাল মিলিয়ে আপন বেগে গাড়ি এগিয়ে চলেছে খানমহলের দিকে। কি গো ওহু আপু, তুমি আবরা ভাইকে রিসিভ করতে যাওনি কাকিমণিদের সাথে? ওহু চোখ মুখ ঢলে শোয়া থেকে পালঙ্কের ওপর উঠে বসলো। ঘুমিয়ে পড়েছিল বালিশে মাথা রাখা। তখন হঠাৎই আবরার নাম শুনে নিহার মুখ থেকে শুনতেই ওহু চেতে গেল। ঠোঁট বাঁকিয়ে সংলাপ করলো, আজব, আমি কেন যাব? আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি? ওনাকে আনতে যাব, কিন্তু তুই যাসনি কেন আবরা ভাইয়াকে রিসিভ করতে? নিহার কণ্ঠস্বর নেতি আসলো। মৃদু আওয়াজ করে আওড়ালো, আমাকে তোমার কাকিয়া নিয়ে গেল না। বড় জেঠি বলেছে আবরা ভাইয়া নাকি অনেক রাগী এবং জেদি, আমি নাকি অনেক দুষ্টুমি করি আর আবরা ভাইয়া দুষ্টুমি পছন্দ করে না। তাই ওহু কিছু বলতে যাবে তার পূর্বে মহলের নিচে হতে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। মুহূর্তেই মাথায় হাত চেপে ধরে ওহু, উচ্চস্বরে শুধায়, উফ, মাথার যন্ত্রণায় ফেটে গেল। নিচে এত আওয়াজ হচ্ছে কিসে দেখতো নিহা? ওহু আপু, আবরা ভাইয়া মনে হয় চলে এসেছে, এখন যাই, পরে কথা বলবো, তুমি না হয় নিচে আসো। না, আমি যাবো না, আমি ঘুমালাম, আমার এত শখ নেই দেখার, তুই যা। অনেক বছর বাদে খানমহলে পা রাখলো আব্র। আনন্দমহলে ঢোকার পূর্বে আব্র খান পরিবারের পারিবারিক কবরস্থানের দিকে পা বাড়ায়। দূর হতে আব্র দাদিমার কবর দেখলো। নিজ প্রহরে স্তব্ধ মনে চেয়ে থাকলো সেই দিকে। মুহূর্তে যেন চিতি হানা দিল মস্তিষ্কে। আবরা বুকের বাম পাঁজরটা চেপে ধরলো। পরক্ষণে কবরস্থান থেকে বেরিয়ে খানমহলের অন্দরে পা রাখল সে। হলিনা খান এবং মহলের অন্যান্য কর্তীরা দুর্বাঘাস আর ধান পানি ছিটিয়ে আবরাকে বরণ করে নিল। প্রত্যুত্তরে আবরার গম্ভীর মুখ মলিন হাসি ফুটল শুধু। মহলে ঢুকতেই আরও আত্মীয় স্বজনের সহিত সাক্ষাৎ হলো আবরার। সবার সাথে অন্দরমহলের নিচতলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলে আবরা চলে গেল তার নিজ কক্ষে। সঙ্গে গেল আলিনা খান। অনেক বছর পর আবরা ভাই তার নিজ কক্ষে এসেছে। 20 বছর বয়সে এই কক্ষ ত্যাগ করেছিল। সুদূরে পাড়ি জমিয়েছিল সে এক কালো অধ্যায়। যখন এই মহল ছেড়েছিল তখন ছিল বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজিয়েছিল। পুরনো পাতা ঝরে সেই সংলাপখারো জীবনে একই অধ্যায় তৈরি করেছিল নতুন। আবরার রহস্যময় হাসি হাসল। আলতো হাতে নিজের বিছানা ছুল। পরক্ষণে বলিষ্ঠ দেহ হাতে সাদা শার্টটা খুলে পালঙ্কে ছুঁড়ে মারল। ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে নিল। ফিরে এসে সুঠাম দেহে শর্ট হাতার একটি গেঞ্জি পরে নিল, যার দরুন পেশিবহুল হস্তজোড়ায় শিরা টান টান দৃশ্য অনেকেরই নজরে পড়ে। খাবার টেবিলে বসে সবার সাথে মিলে খাবার খেলো আব্র। তখনই নিহা হন্তদন্ত হয়ে ছুটে আসলো আব্রর নিকট। ভাইয়া, তুমি এই চকলেটগুলো আর সুন্দর টপসগুলো কি আমার জন্য এনেছো? আবরা গম্ভীর কণ্ঠে আওড়ালো, হ্যাঁ, এগুলো যা আছে সব তোদের জন্য এনেছি, নিয়ে যা, ভাগাভাগি করে নিস। নিহা আবেগ আপ্লুত হয়ে ছুটলো দোতলায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। খাবার খাওয়ার শেষ হতেই মহলের বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরল আব্র। সন্ধ্যা নেমে আসলো বটে। বাগানের ওপাশে অবস্থিত পুরনো ঘাট বাঁধা পুকুর। আবরা ঘাটে অনেকক্ষণ যাবৎ বসে থাকলো। বারংবার মস্তিষ্ক অতীতের বিষাদময় স্মৃতিগুলো ভাসাতে থাকলো। ওহুর আম্মি যান ওহুর রুমে এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে ওহুকে ডাকতেই আরম্ভ করলো কর্কশরে, কিরে ওহু, তুই এখনো ঘুমাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসলো, দেখা করতেও গেলি না আবরার সাথে? উফ আম্মু, বিরক্ত করছো কেন? আমি ওনার সাথে দেখা করে কি করব? আপু দেখো, আবরা ভাই আমার জন্য কত চকলেট এনেছে, কিন্তু তোমার জন্য গিফট আছে অনেকই। তোমার জন্য কোনো গিফট আনেনি ভাইয়া। ঠোঁট উল্টিয়ে রুমে প্রবেশ করতেই বুলিগুলো ছুড়ল। নিহার কথা শুনে ওহু ধপাস করে পালঙ্কে বসে পড়ল। শোয়া থেকে উঠে চোখ রাঙিয়ে কর্কশ ভাষায় সংলাপ,
আমার জন্য উনি কেন আনতে যাবে? উনি তো আমাকে চেনেনি না। দেখতি না, আগে যখন ফোনে কথা বলতো, বাড়ির সকলের সাথে কথা বলতো, আমি ব্যতীত। ওহুর ভীষণ রাগ হচ্ছে, অপমানবোধও কাজ করছিল। আবরা ওহু ব্যতীত সকলের জন্য গিফট এনেছে। ওহু কি দোষ করেছিল? দাঁতে দাঁত চেপে ধরলো ওহুর। ইচ্ছে করছে এখন ওই গিয়ে জিজ্ঞেস করতে আবরাকে, কিন্তু না, ওহু কেন জিজ্ঞেস করবে? তার তো ইগো আছে। কোনো একদিন সুযোগ বুঝে এর প্রতিশোধ নেবে ওহু, নিশ্চয়ই নেবে। হ্যাঁ, নিবেই। সন্ধ্যার পরে ওহু একটু ছাদে থেকে হাঁটাহাঁটির উদ্দেশ্যে পা বাড়ায়। সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে তার মনটা খুব ভালো লাগে, তাই চলে গেল ছাদে। নিহার হাত ধরে পুরো মহল ভর্তি মানুষ গিজগিজ করছে। সকালে আবরাকে দেখতে এসেছে, তবে ওহু এখন অবধি যায়নি আবরাকে দেখতে, আর না যাবে। আবরা দেখতে কেমন ওহু সেটাও জানে না, হয়তো ভুলে গেছে। এই একটি বছরে আবরার প্রতিচ্ছবি ও স্মৃতি ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। চোখের পাপড়ি জোড়া নিভিয়ে দিল বিশুদ্ধ কোমল প্রাণ, সুবাস টেনে নিল গহীনে। অনুভব করলো নিজের অস্তিত্বকে, অনুভব করলো প্রকৃতিকে। চোখ মেলে তাকালো, মহলের বাগান হতে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ওহু মুচকি হাসে, পরক্ষণে পাশ ফিরে সে হাসি উদয় হয়ে যায়। ভুরুজোড়া টেনে কুচকালো চোয়াল শক্ত হতেই চেপে ধরল নিহার চিত্র দেখে। নিহা ওহুকে দেখিয়ে দেখিয়ে চকলেট খাচ্ছে। বেচারির গালে মুখে চকলেট লেগে আছে, এরকম ভাবে চকলেট খাচ্ছে। ওহু মুখ ফিরিয়ে নেয়, রাগে ফুসতে ফুসতে আওড়ায়। আজে বাজে চিন্তা ভাবনা, এত হতচ্ছাড়া আনা কোন কিছুই খাবে না বলে পণ করলো। ওহু তার অন্তরিন্দায় বেশি গভীরভাবে চেপে ধরলো কলবকে। ভাবতে ভাবতে কালকে ফুপির বাসায় রওনা দিবে, এমন একটি চিন্তা নিল। এদিকে আপরা নিজ কক্ষে বসেছিল। হঠাৎ কি মনে করেই যেন সে উঠে আলমারির দিকে এগিয়ে গেল। লকার খুলে ভেতর থেকে একটা পুরনো রিভলভার বের করলো। এটা অনেক পুরনো রিভলভার, ধুলোবালি জমা ঠিকঠাক কাজ করছে কিনা বোঝার জন্য আমরা সাইলেন্সার লাগিয়ে একটা শর্ট করলো দেওয়াল ফিট দিকে। ফট করে একটা শব্দ করে দেওয়াল ছিদ্র হয়ে গেল। হঠাৎ এই দৃশ্য দেখে রুমে ঢুকতে যাওয়া শিফা হকচকিয়ে উঠল, চোখ দুটো বিস্ময়ফিত হয়ে গেল। চিৎকার ছাড়তে যাবে তখনই আবরা তাকে হাত তুলে থামিয়ে দিল। ভয় পাস না, শুধু চেক করছিলাম ঠিক আছে কিনা। শিফা মাথা নেড়ে অস্তিত্ব নিঃশ্বাস ফেলল একটু স্বস্তি নিয়ে। তৎক্ষণাৎ কফির মগটা টেবিলের ওপর রেখে সেখান থেকে কেটে পড়তে দ্রুত পা দিল দরজার দিকে। আবরা তৎক্ষণাৎ ক্ষীণভাবে হাসে। সেই রিভলভারটা নিয়ে আবার আলমারির লকারে সাবধানে রেখে দিল। হঠাৎ আলমারির ভেতরে আরেকটা জিনিস নজরে পড়ল, একটা ভায়োলিন। পুরনো, কিন্তু তার সোনালি স্ট্রিংগুলো বোধহয় আজও অনেক স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে। শিফা মাথা নেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ কফির মগটা টেবিলের ওপর রেখে কেটে পড়েছে সে। আবরা তখনই ক্ষীণ হাসল। সে রিভলভারটা পুনরায় রেখে ভায়োলিনটা হাতে তুলে নেয়, হাঁটা দিল পুকুর ঘাটের দিকে। মহলের বাগান থেকে পেঁচার গম্ভীর ডাক শোনা যাচ্ছে। চারদিকে মাগরিবের আজান ভেসে আসছে বহু আগেই, যার দরুন ওহু ছাদ থেকে নেমে সরাসরি নিজের রুমে চলে গেছে। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিল। পালঙ্কে বসে ফোন চাপছে এক হাতে, আর অন্য হাতে চামচ দিয়ে সেমাই খাচ্ছে। দৈব বিদ্যুৎ গতিতে ওহু রুমে প্রবেশ করলো। ওহু হকচকে উঠল, ভুরু টেনে তাকালো তার দিকে। পালঙ্ক ছেড়ে মেঝেতে নেমে দাঁড়ালো, মুঠোফোনটি সাইড টেবিলে রেখে ভালো করে আশেপাশটা পরখ করলো। এই তো, অচেতন কিছু নেই। ওহুর হোম টিউটর তানহামিস নিজেই হঠাৎ করে কি হলো উনার? আশ্চর্য। ওহু ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে মিস? আপনি হাঁপাচ্ছেন কেন? কি এমন দেখেছেন হঠাৎ? তানহা পা এগিয়ে সোফায় গিয়ে বসলো, কিছুটা থেমে গিয়ে আওড়ালো, ওহু তোমাদের বাড়িতে ওই সুদর্শন ছেলেটাকে আমি তো আগে কখনো দেখিনি। ছেলেটা কত হ্যান্ডসাম! ইস, প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম আমি। ওহু চমকালো, এ কাণ্ড! মেয়ে মানুষও
তাহলে আজকাল ছেলেদের দেখে টাসকি খায়, কিন্তু অহু কিঞ্চিত ভাবনায় বিভোর, ঠিক মিলিয়ে উঠতে পারল না যেন তার কথা বলছে এই ম্যাম। অহু মনে মনে আওড়ালো, কি বলছেন মিস, কাকে দেখলেন, কে এত হ্যান্ডসাম আবার এই বাড়িতে? পরক্ষণে অহুর মস্তিষ্ক খুঁজে পায় প্রশ্নের উত্তর। নামটা অন্তর্হৃদয় বাঁচতেই দীর্ঘশ্বাস ছাড়ে, বিরক্তিকর সহিত বলে ওড়ায় মৃদু স্বরে, তানা মিস, ওইটা তো আমার আবরা ভাই, আজকেই লন্ডন থেকে দেশে ফিরেছে। আপনি ওনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন? আশ্চর্য। তিশা লাজ লজ্জা ভুলে যায়, খানিক লজ্জা পেয়ে আওড়ায়, কি যে বলো, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে কে না ফিদা হয়। কি সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছে পুকুরের ঘাটে। তুমি ওনার ফোন নাম্বারটা জোগাড় করে দাও না আমায়, আমিও তো সিঙ্গেলই আছি। তানহার বেশ কথাবার্তা শুনে অহুর কানে লতি যেন রক্তিম হয়ে গেল। ছাত্রীর সামনে শিক্ষক তার ভাইয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে, কি লজ্জার কথা। গুরুজনেরা হয়তো সত্যি বলে, প্রেমে পড়লে মানুষ লাজ লজ্জা ভুলে যায়। অহুর চোয়াল শক্ত হয়ে আসে, চোয়াল চেপে কিঞ্চিত রাগ হচ্ছে তার বেশভাব কথা শুনে। তানহার থেকে নজর টেনে এনে মেঝেতে নামায়, অতঃপর আর কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেয় অহু। একটু পর নিয়েও আসে, কারণ তাহা দুজনকেই পড়ায়। রাত 10টা। অহু নিজের কক্ষ থেকে বেরিয়ে মহলের নিচতলায় আসে। এতক্ষণ এই মহলে মানুষটাই কিসগিস করছিল, কানের পোকা নড়ে উঠছিল অহুর। বেশ ক্ষুধা লাগছে। ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসলো। অন্দরমহলের বাহিরে হতে কথোপকথনের আওয়াজ ভেসে আসছে। অহু চমকালো ভীষণ। প্রতিদিন এই সময় সবাই ডিনার করে, অথচ আজকেও নেই ডাইনিংয়ে। সবাই কোথাও গেল? অহুকে রেখেই সবাই খেয়ে ফেলেছে নাকি? দৈবের রঞ্জনশালা থেকে মহলের কর্তীদের আওয়াজ ভেসে আসছে। অহু কণ্ঠস্বর দীর্ঘ হলো, উচ্চস্বরে শুধালো ভীষণ, আম্মা, কাকি যান, তোমরা সবাই কই? আজকে কি ডিনার করবে না, নাকি ডিনার করে ফেলেছো আমায় রেখে? বড়কোচকে চেয়ে রইল উত্তরের প্রত্যাশায়। পরক্ষণে অহুর আম্মি যান রন্ধনশালা থেকে বেরিয়ে আসতে আসতে ক্ষীণ স্বরে আহড়িয়ে জবাব ছুলেন, ওহু, আজকে একটু পরে খাবার খাবো। আব্রু মহলের বাইরে গিয়েছে পুরান ঢাকায়। আব্রু আসলে সবাই একসাথে খাবার খাবো, তুই একটু অপেক্ষা কর, আব্রু চলে আসবে বোধহয়। পুরাতন আদিক্ষেতা দেখে অহু বেজায় রেগে গেল। অভিমান মুচকে মায়ের প্রতি ভুরু টেনে কুচকায়, কপাল চাপড়ায়, আওড়ায়, দেখ খাওয়াই লাগবে না। নিজের ভাইয়ের ছেলের প্রতি দরদ উতলে পড়ছে একেবারে। বলেই অহু 2-1 পা হেঁটে চলে আসলো নিজের কক্ষে। জানালার পর্দা টেনে দিল, পেটে হাত দিয়ে ধপাস করে পালঙ্কে শুয়ে পড়ে। ভীষণ খিদে পেয়েছে বটে। জাগ্যে ছাই অভিমান চেপে ধরে বালিশে গা এলিয়ে দিল। খানমহল। রাত 1টা। আবরা বসে আছে নিজ কক্ষের বারান্দায়। পরনে তার হাফ হাতার ধূসর রঙের গেঞ্জি। মনের গহীনে কোথাও একটা শূন্যতা কাজ করছে, কিন্তু কি সেটা আবরা আদৌ নিজেও জানে না, বুঝতে পারে না। সে শূন্যতা পুরনো অনুভূতি, শুধুই ভাসে পুরনো স্মৃতিতে। বারান্দায় নিশিরাতের হাওয়া বয়ে বেড়াচ্ছে। অনেক বছর পেরিয়ে গেছে আবরা এই বারান্দায় বসে, আর ভাবে না তার ভবিষ্যৎ। অনেক দিন পেরোলো, ফিরে আসে না তার অতীত। বিষাদময় ভ্রম। একসাথে আবরা ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। কাঠের ম্যাচ দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বেদরম টানতে লাগলো। বৈদ্যুতিক কক্ষে ভেতর থেকে যেন রিং বেজে উঠল ফোনের। আবরা ফোনের দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে মাঝারি অক্ষরের নামটা। ভীষণ বিরক্ত হয়, জিসা। কপাল কুচকায় ভুরু বিচ্ছিন্ন সাপ। কলটা কেটে গেল। রিসিভ করলো না আব্র। ফোনটা পালঙ্কে ছুঁড়ে মারল। জিসা হলো আবরার ক্লাসমেট। ভিনদেশি পাড়ি জমানোর পূর্বেই রাতটাও ছিল আবরার নির্ঘুম। এই বিদেশে থেকে আসার পরে আজকে রাতটাও তার কাটলো নির্ঘুম রজনী। কিন্তু বিঘ্নিত স্মৃতি ভ্রম তাকে যেন ভেতরের মানুষটাকে জাগিয়ে রেখেছে। তদ্রূপ অন্ধকারে আলো ভেদ করে যখন সূর্য আকাশে উঁকি দিচ্ছিল, তখন আমরার চোখে লেগে যায়। অন্যদিকে ঠিক একই প্রহরে চন্দ্রে নেই চন্দ্রবালার চোখ প্রসারিত হয়, ঘুম ভাঙে। পাখালির কিচিরমিচিরে শব্দই যেন আসে মহল থেকে। পুরোনায় একটা সুন্দর ভোরের সূচনা। নামাজ পড়ে কাঠের তৈরি বারান্দার দিকে এগিয়ে আসলো অহু।
অতঃপর একটা সাধারণ ট্রাইবস টপ পরে মাথায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল নিহা এবং শিফার সাথে মর্নিং ওয়াকে। কিছুক্ষণ হাঁটতে শিফা দাঁড়ায়, শ্বাস টেনে নেয় গহীন থেকে, আওড়ায়, এই ওহু, তুই আবরার ভাইয়াকে দেখেছিস? আবরার ভাই কত স্মার্ট হয়েছে তাই না রে? কত ব্র্যান্ডের ড্রেসআপ পরে, হ্যান্ডসাম আমাদের ভাই, মেয়েরা দেখলে টাসকে লেগে যাবে। ওহুর চেহল যেন আবার শক্ত হয়ে আসলো, ভুরু কুচকালো ভীষণভাবে, তবে কথা বাড়ালো না, ঠোঁট উল্টিয়ে শুধু প্রত্যুত্তর করলো হুম। বলল, কালকে রাতে চেপে রাখা অভিমানটা আবার জাগ্রত হলো। আগেই মহলে শুধু ওহুর প্রশংসা করত সকলে, আর এখন ওহুর প্রশংসার ভাগ বসাতে ভিন দেশ থেকে উড়ে এসেছে খানমহলের, জুড়ে বসেছে এই লোক। সবার মুখ শুধু আবরা আবরা প্রশংসা, শুধু শুনতে হচ্ছে ওহুর, কানটা যেন বিষিয়ে উঠেছে। সকাল বেজে 8টা, ডাইনিং টেবিলে সবাই বসে আছে আবরা ব্যতীত। ওহু মাথা নিচু করে খাবার খাচ্ছে। দইবার ওহুর আম্মি ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, কিরে, কাল রাতে তোকে এত ডাকলাম, তবুও তুই খেতে আসলি না কেন? ওহু অভিমানী কণ্ঠে স্পষ্ট জবাব, ঘুমিয়ে পড়েছিলাম তাই ডাক শুনতে পারিনি। আর কোনো প্রশ্ন এলো না। সকলে নাস্তা শেষ করতেই রেডি হয়ে ওহু চলে গেল জগন্নাথ ভার্সিটিতে। একই বাড়িতে আবরা আর ওহু রয়েছে কাল থেকে, কিন্তু এখন অবধি তাদের দেখা হয়নি। দুপুর 12টা, অন্তর্মহলতে ভেসে আসা চেঁচামেচিতে ঘুম ভাঙল আবরার। কিছুক্ষণ কক্ষ হতেই বেরিয়ে নিচতলায় আসে সে। দইবার ঘুম কাতুরে নজর অবরুদ্ধ হয় কিছুটা প্রতিচ্ছবির পানে। আবরার ফুপি এসেছে, সঙ্গে আশাফ, আশফিও। আশাফ আর আবরা সেম ইয়ারের। হাসি ফুটলো গম্ভীর মুখে, এগিয়ে এসে জড়িয়ে ধরলো, সালাম করলো। আশাফ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আবরাকে জড়িয়ে ধরলো। হে, কেমন আছিস? কি ব্যাপার, আমাদের ছাড়া তো ভালোই ছিলি মনে হয় লন্ডনে। কি বডি বানিয়েছিস ভাই? হ্যাঁ? আবরা কাঁধে চাপড়ালো, তোর নজর লেগে যাবে শালা আমার ওপর। আবরা আর আশরাফ দুজনেই আড্ডায় মেতে উঠল, আশফি ওহুর ফেরার অপেক্ষায়। অতঃপর দুই ভাই স্নান সম্মত করে বাহিরে বেরিয়ে গেল। গাড়িতে চড়ে ঢাকা ঘুরতে ব্যস্ত। অলিগলি পথ ধরলো, যানজটে গাড়ি আটকে পড়ল। আবরা ড্রাইভারিং সিটে বসে আছে, গাড়ি চালাচ্ছে। তখন গাড়িটি স্থির। আশাফ গিয়েছে এক স্বার্থে। আবরো সানগ্লাসের ফাঁক দিয়ে চেয়েছিল ঢাকায় উচ্ছ্বসিত ব্যস্ততার দৃশ্য। হঠাৎ এক পথচারীর রাস্তা পার হচ্ছেন এমন সময় এক বিশাল মালবাহী ট্রাক এসে তাকে পুরো পিষ্টে দিয়ে চলে গেল। মুহূর্তে চারপাশে কিচিরমিচি চেঁচামেচি মহাদানা উঠল। আবরা হতবাক, কি থেকে কি হয়ে গেল এত তাড়াতাড়ি। দ্রুত গাড়ি থেকে নেমে ভিটেলের সামনে এগোতে দেখলো মহিলার মস্তকের ওপর দিয়ে ট্রাকটা চলে গেছে। সম্পূর্ণ মাথা থেতলে গেছে, রক্তের নদী বইছে। রাস্তা পুরো বিভীষিকাময়, চেহারায় রঙিন। সকলের মুখে হাত চেপে চিৎকার করে উঠেছে, কিন্তু আবরা একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এই করুণ বিভৎসময় লাশ দেখার মতো কোনো হেলদোল নেই তার। সেও তো মানুষ, তবুও কেন তার অন্তরে এমন উথাল পাতাল নেই? তার মস্তিষ্কে এমন ভয়াবহ দৃশ্য কেন সহজেই গ্রহণ করে নেয়? আশ্চর্য, তাহলে কি রহস্য লুকিয়ে আছে এই সুদর্শন চেহারার ফাঁকে? ভার্সিটি শেষে ফেরার পথে পপকর্ন খেতে খেতে মহলে ফিরল ওহো। গাড়ি চড়ে আসার সময় হঠাৎ বাইরে তাকিয়ে খেয়াল করলো একটা বাইকের শোরুমের বাহিরে আশাফ দাঁড়িয়ে আছে। ওহু আশাফকে এখানে এই সময় দেখে ভুরু কোচকায়। আশাফও ওহুকে দেখলো। মহলে চলে আসার পর ওহুর মনের ভেতর সংকোচ কাজ করছিল আশাফকে দেখে, কারণ ওহু কালকে খানবাড়িতে আশাফকে দেখেনি। তাহলে শোরুমের বাহিরে আজ কি করছিল আশাফ ভাইয়া? তাহলে ফিরে ওহু দেখলো তার একমাত্র ফুপ্পিমা এসেছে, সাথে দাঁড়িয়ে আছে আশফি এবং নিহা। আশফি দৌড়ে এসে ওহুকে জড়িয়ে ধরে, হাঁপ ছেড়েল সে। কিরে, কেমন আছিস? তোকে খুব মিস করছিলাম। আশফি ওহু থেকে 1 বছরের ছোট, তাই তারা একে অপরকে তুই করে সম্বোধন করে। ওহু ম্লান হেসে সহসা উত্তর দিল, আসি তো বেশ। কাল আসিসনি কেন তোরা? আশফি নাক টানলো, আওড়ালো, কালকে আশাফ ভাইয়ার দরকারি মিটিং ছিল, রাতে বাড়িতে ফিরেছিল, তাই আর কাল আসতে পারিনি। আর মাথা ঝাঁকড়া লো ওহু, কালকে
কলবকে চেপে ধরা প্রশ্নগুলো টেনে আনে। আচ্ছা আশফি, আশাব ভাইয়া কোথায় গেছে তুই কি জানিস? দুপুরেই তো অব্র আর আশাব ভাইয়া একসাথে চলে গেল, কিন্তু কোথায় গিয়েছে তা তো জানি না। ওহু ঠোঁট চাপলো। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চল আমরা ওপরে যাই। পরেক্ষণে ওহু তার ফুপির সাথে সাক্ষাৎ করে মহলের ওপর চলে যায় আশফির সাথে। একই সময় পর অপরদিকে আশফাককে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল অব্র। কিরে আশফাক, তুই রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো মেয়েটে দেখছিস নাকি? টাসি খেলি নাকি আবার? আশাব কপাল চাপড়ায় বলল, আরে না ইয়ার, রাস্তা দিয়ে ও যাচ্ছিল গাড়ি করে, তাই তাকিয়েছিলাম। আবরা থমকালো ভীষণ, ঘাড় কাত করে পেছন ফিরল। আশফাককে দেখে ভুরু কুচকে তাকালো, উদ্বিগ্ন হয়ে আওড়ালো মৃদু। কে যাচ্ছিল? ওহু। এই প্রথম কেউ আবরার সামনে ওহুর নাম নিল। ওহুর নাম শুনতে আবরার বাম নিলয়ের কম্পন তীব্র হলো। বাম পাঁচর যেন ভূমিকম্পের মতোই কেঁপে উঠল।